নমস্কার, আমি সাইফ এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। ব্রাজিল হাইতি ম্যাচ শেষ হলো এবং এই ম্যাচের পর আমরা কি বলবো, যে আমরা কি আবার ডায়মন্ড সিস্টেম দেখছি? काटू क्या अभी काटू आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। আনসেলেত্তির ব্রাজিল ডায়মন্ড ছকে খেলেছে 4-3-1-2। 4-4-2 এর যখন আক্রমণে থাকে দল তখন 4-3-1-2, আর যখন ডিফেন্স করে তখন সেটা 4-4-2। আনসেলেত্তির এই ছকটা নিয়ে আলোচনা করব। একটু ইউরোপীয় ধাঁচের ফুটবল কি, যে ছন্দ, যে সাম্বাদ ছন্দ থেকে এখানে একটু কার্যকারিতা বা ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্রাজিল কিছু ভূমিকা অবলম্বন করছে, আনসেলেত্তি যেটা করে থাকেন। এবং এটাই কি ব্রাজিলের বা আনসেলেত্তির ব্রাজিলের নতুন পরিচয়? ম্যাচের শুরু থেকে দেখা যায় কার্যত 4-3-1-2 এই ফরমেশনে খেলছে ব্রাজিল। কাগজে কলমে ভিন্ন কিছু মনে হলেও মাঠে কিন্তু চিত্রটা ছিল একেবারে আলাদা। মানে কেমন ছিল সেটাই বলবো। রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র পুরোপুরি নিচে নেমে কিন্তু ডিফেন্স করেনি, তাদের ডিফেন্সিভ ট্রানজিশনে তাদের দেখা যায়নি, বরং তারা অপেক্ষাকৃত উঁচু মানে উপরের দিকে ছিল। এবং ব্রাজিল যখন বল উইন করেছে দ্রুত কাউন্টার অ্যাটাক শুরু করার প্রস্তুতি নিয়েছেন তারা। এবং আজকের একটা জিনিস বলা যায় যে তাদের দুটো সাইড ব্যাক, দুটো ফুল ব্যাক কিন্তু খুব ভালো ওভারল্যাপে গেছে, যেটা আগের দিনের ম্যাচে কিন্তু দেখা যায়নি। বাঁদিকে ডগলাস সিলভা থেকে ডান দিকে ডানিলো ছিল অনেক বেশি স্বপ্রতিভ। কুনহা ছিলেন এদিন সিস্টেমে সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি কখনো স্ট্রাইকার, কখনো নাম্বার 10, আবার কখনো কিন্তু ফলস 9 ছিলেন। নিচে নেমে বল সংগ্রহ করেছেন, আক্রমণ করে তুলেছেন। আর এই নড়াচড়ায় হাইতি ডিফেন্ডাররা বারবার নিজেদের অবস্থান হারিয়ে ফেলেছে, সেটা আমি আলোচনা করব। মিডফিল্ডেও যেটা ছিল, তার আগে আমি আসছি, সেটা হচ্ছে যখন বল হারিয়েছে হাইতি, তখন হাইতি 5 ডিফেন্ডার আর তার সামনে 4 জন খেলছিল। এই 5 ডিফেন্ডার তারা নিয়মিত খেলে না বলেই মনে হয়েছে। এবং এই কুনহা বারবার যেভাবে নিজের জায়গা বদল করেছে, সেই জায়গা বদল কিন্তু বিভ্রান্ত করেছে হাইতিকে। মিডফিল্ডে একটা চেঞ্জ ছিল আজকে, কিন্তু ব্রুনো গিমারেস অনেক বেশি ছিল, ভালো ছিল প্যাকেটার থেকে। ওঠানামা করে খেলেছেন, শুধু বল নিয়ে নয়, বল ছাড়াও অসাধারণ খেলেছেন। আমরা যদি দেখি মাঠটাকে যদি আমরা ভাগ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিক দিয়ে কিন্তু ব্রাজিলের আক্রমণ অনেক বেশি হয়েছে এবং স্থায়ী আক্রমণ। ভিনিসিয়াস জুনিয়রের দিকটা কিন্তু ততটা সচল ছিল না, এবং এই সচল না থাকার কারণ কিন্তু বাঁদিকের যিনি সাইড ব্যাক ছিলেন এবং তার সঙ্গে ব্রুনো গুমিরেসের একটু ডান দিকের প্রবণতাটা বেশি ছিল। সেই প্রবণতার কারণেই কিন্তু ব্রাজিল আজকে বাঁদিকটাতে কিছুটা অফ কালার ছিল। প্রথম গোলের সময় ব্রুনো হাই প্রেসিং হাইতি ডিফেন্ডারকে ভুল করতে বাধ্য করে, যেটা বলছিলাম। ব্রুনো কিন্তু দুবার কেন বেশ কয়েকবার খুব ভালো ভূমিকা নেয় এবং পুনঃ বল কেড়ে নেয়। সেই কারণে দ্বিতীয় গোলটাও একই, ব্রুনো মাঝখানে পাসিং লেন বন্ধ করে দেন এবং হাইতিকে বাধ্য করেন সাইডে খেলতে। সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো ব্রাজিলের শক্তিশালী মিডফিল্ডকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়েছে যতটা সম্ভব। ক্যাসিমেরো, গিমারেস এবং প্যাকেটা কাছাকাছি খেলেছেন, ছবিগুলো দেখুন। 2 ফরওয়ার্ড থাকায় বক্সের উপস্থিতি বেড়েছে এবং এই 2 ফরওয়ার্ড কিন্তু ব্রাজিলের দীর্ঘদিন পর দেখা গেছে। আবার বল হারানোর পর দ্রুত প্রেসিং করে বল ফিরিয়ে আনার সুযোগও তৈরি হয়েছে, কিন্তু সমস্যাও কম নয়। ডায়মন্ড ফরমেশনে ভিনিসিয়াস, রাফিনার মতো ন্যাচারাল যারা উইঙ্গার অনেক সময় ভেতরে খেলতে হয়, ফলে তাদের মানে 1:1 পরিস্থিতিতে ড্রিবলিং কিছুটা কমে যায়। আক্রমণে পুরো যে স্পেসটা, হোয়াইট স্পেসটা তৈরি করার দায়িত্ব পড়ে ফুলব্যাকদের ওপর। তার উপরে উঠলে কাউন্টার অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। শক্তিশালী দল যারা, ধরুন ফ্রান্স বা আর্জেন্টিনা অথবা জার্মানি, এই দলগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যা পড়তে পারে বলে আমার অন্ততপক্ষে মনে হয়েছে। আজকে যে প্রতিপক্ষ অতটা শক্তিশালী ছিল না। আরেকটি বিষয়, এনরিক নামার পরে ব্রাজিলের খেলা কিন্তু কোনোভাবে কমেনি। রাফিনার অনুপস্থিতিতে এনরিক কিন্তু খারাপ খেলবে না আক্রমণের, তবে তার গোলমুখে
পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে। তবে হাইতি তো নিচু ব্লক নিচে ব্লক করে আর কি, সেই কারণে আনসেলত্তির এই প্ল্যানটা সফল হয়েছে। ব্রাজিল মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছে, বল পুনর্দখল করেছে এবং কুইক 5 সেকেন্ডের মধ্যে বল দখল করার প্রবণতা ব্রাজিলের মধ্যে দেখা গেছে। এই হচ্ছে বিশেষ ব্যাপার। ব্রাজিল কিন্তু বড় ম্যাচে এই সমস্যা থেকে কিন্তু বেরোতে গেলে বড় ম্যাচে তাকে পরিবর্তন ঘটাতে হবে। কেননা আমি একটা বলছি যে ব্রাজিলের কিন্তু ডিফেন্স যখন করেছে তখন ডায়মন্ডটা ছিল, কিন্তু যখন আক্রমণ করেছে তখন কিন্তু শেপটাকে তারা রাখতে পারেনি। আমার বক্তব্য, যখন আক্রমণ করবে তখন যদি ডায়মন্ডের শেপ রাখতে পারে তাহলে কিন্তু কুইক কাউন্টার প্রেসিং যখন অপোনেন্ট করবে তাহলে কিন্তু দ্রুত ব্লক করতে পারবে ব্রাজিল এবং উইদিন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে বলটাকে কেড়ে নিতে পারবে। একটার সঙ্গে একটা প্লেয়ারের মধ্যে দূরত্ব খুব কম থাকতে হবে। যে গতিটা প্রয়োজন সেই গতিটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, যদিও একটা দুর্বল দল, সেই কারণে সেই দুর্বল দলের বিরুদ্ধে খুব সহজে জয়, এটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু কিছু কিছু পজিটিভ জিনিস ব্রাজিলের খেলায় দেখা গেছে, যেটা আমার ধারণা আনসেলত্তি সেটাকে মেক ওভার করে দেবেন পরের ম্যাচে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন। নমস্কার, সঙ্গে থাকবেন। extra time